বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে আজ রাত থেকে। 4 সেমিফাইনালিস্টের মধ্যে কে এগিয়ে কে পিছিয়ে, আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন এই প্রথমবারের মতো বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে ফিফা র্যাঙ্কিংয়ের 4 শীর্ষ দল। আমাদের সঙ্গে আছেন রাজ শুভ নারায়ণ চৌধুরী। শুভ, আপনার দৃষ্টিতে কে এগিয়ে? এক কথায় বলে তো ফ্রান্স হয়তো সবচেয়ে সবাই তো ফ্রান্সের কথাই বলছে। আসবে। একটা জিনিস ইন্টারেস্টিং কি, এবার আপনি যদি এই চার দল বাকি আছে, এই চার দলের মধ্যে যদি আপনি বিবেচনা করেন, আমি বলবো যে দুইটা সেমিফাইনাল একদিক থেকে আনফেয়ার কেন? কারণ হচ্ছে পারফরমেন্স ওয়াইজ আপনি সাপোর্ট বা টেকনিক্যাল স্কিল এসব কিছু একপাশে রাখলে পারফরমেন্স ওয়াইজ বিশ্বকাপে এখন পর্যন্ত যে পারফরমেন্স, সেদিক থেকে দেখলে সবচেয়ে সেরা দুটি দল আজকে প্রথম সেমিফাইনালে মুখোমুখি। আজকে খেলবে। আর চার দলের মধ্যে পিছিয়ে থাকা দুটি দল পারফরমেন্স ওয়াইজ, তারা হচ্ছে আগামীকাল সেকেন্ড সেমিফাইনাল, অর্থাৎ আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। আপনি আর্জেন্টিনাকে কেন পিছিয়ে থাকা দল বলতে চান? কারণ আর্জেন্টিনা তো জিতেছে, ইন দ্য এন্ড অফ দ্য ডে জয়টাই আসল। হ্যাঁ, সেটা ডেফিনেটলি, কিন্তু আপনার এই যে এখানে যে ছবিটা আসছে সেটা দেখলে আপনি বুঝবেন যে হিসাব নিকাশ, গোল বলুন, অ্যাসিস্ট বলুন, চান্স ক্রিয়েশন বলুন, বা বিগ চান্স ক্রিয়েশন, সব কিছু মিলিয়ে প্রত্যেকটা দল, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, প্রত্যেক ক্ষেত্রে আপনি দেখবেন যে বিভিন্ন ক্যাটাগরিতে আলাদা আলাদা নাম আসছে। শুধু আর্জেন্টিনার ক্ষেত্রে দেখুন, মেসি 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 মেসি। আচ্ছা, সো মেসি নির্ভর দল। দিস সেজ লট অ্যাবাউট আর্জেন্টিনা, যে এই দলটার সব কিছুই মেসি কেন্দ্রিক। হ্যাঁ, আমরা এটা নিয়ে অনেকবারই আমাদের অন্য ভিডিওতে আলোচনাও করেছি যে কেন মেসি কেন্দ্রিক। এটা মেসি কেন্দ্রিক বলতে কি মেসি ছাড়া তাদের চলেই না এরকম কিনা ব্যাপারটা, সেটা হয়তো না। কিন্তু আলটিমেটলি যখন আপনার ঠিক আছে, মেসি আপনার সেরা প্লেয়ার, মেসি আপনার গোল করবে, অ্যাসিস্ট করবে, আপনি মেসিকে যাতে সেরা অবস্থায় পান সেটার জন্য আপনি সব ট্যাকটিক্স সাজেশন, ঠিক আছে, কিন্তু মেসি ছাড়া আর কেউ কোনো জায়গায় নেই। এটা একটু মানে ইন টার্মস অফ অ্যাটাকিং প্লে, সেটা একটু আর্জেন্টিনার দুর্বলতার কথাই বলে। এখন আপনি যদি চারটা দলকে ধরে ধরে হিসাব করেন, আমি বলবো যে ব্যালেন্সের দিক থেকে বেস্ট টিম হচ্ছে স্পেন। ফ্রান্স নয় কেন? সে ব্যালেন্সের দিক থেকে ফ্রান্সের হচ্ছে অপোনেন্ট গোলের সামনে বেস্ট পারফর্মার এট দিস মোমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, কিলিয়ান এমবাপ্পে। তিনি আছেন এবং তাকে খেলানোর মতো একটা দুর্ধর্ষ যে আক্রমণ ভাগ বলি, সেরকম একটা আক্রমণ ভাগ আছে, এবং কোচ দিদি দেশও সেভাবেই কৌশলটা সাজিয়েছেন যাতে এই চারজন মানে কি বলবো আমাকে, যে এটাকে আমরা কি বলতে পারি, যে মানে এই চারজন যাতে আনলিশ, মানে সর্বোচ্চ আপনার ইয়ে নিয়ে আর কি, মানে কি বলবো, কমফোর্ট নিয়ে, ফ্রিডম নিয়ে খেলতে পারেন, এবং এই চারজন সবচেয়ে বেস্ট আউটপুটে পাওয়া যায়। ইংল্যান্ডের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ইংল্যান্ড ট্যাকটিক্যালি এবার বেশ স্ট্রং, কারণ তাদের কোচ খুব দারুণ একজন কোচ, টুখেল, এবং তাদের মূলত তারা এগিয়ে যাচ্ছে শুধু দুইজন প্লেয়ারের উপর ভর করে, হ্যারি কেন এবং জুড বেলিংহাম, এবং তারা ট্যাকটিক্যালিও এমনভাবে সব কিছু ম্যানেজ করছে, ম্যানুভার করছে, যাতে তাদের ওই দুইজনই আলটিমেট ডিফারেন্সটা গড়ে দিতে পারেন। এর বাইরে প্লেয়ার আছে, কিন্তু বাকিদের অবদানটা আপনি হয়তো দেখবেন ট্যাকটিক্যালি এক একজনের এক একটা রোল, তারা তাদের রোল পারফর্ম করছেন। আর সবার রোলটাই এই দুইজন খেলোয়াড়কে, জুড বেলিংহাম এবং হ্যারি কেন, যেন মানে সুবিধা পান। আর আর্জেন্টিনার ক্ষেত্রে হচ্ছে আর্জেন্টিনা হচ্ছে আমরা যেটাকে বলি না যে গেইন মোর বাই ডুইং লেস। আপনার আর্জেন্টিনা খুব বেশি দৌড়ে খেলার মতো দল না, খুব বেশি একেবারে যে প্রেস করছে সেটাও না, কিন্তু আর্জেন্টিনা এর মধ্যে দিয়েই আর্জেন্টিনা সেকেন্ড হাইয়েস্ট গোল করেছে টুর্নামেন্টে এখন পর্যন্ত, সরি হাইয়েস্ট গোল করেছে, ফ্রান্স হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, আর্জেন্টিনা 17টা গোল করেছে। কিন্তু আবার অন্যদিকে আপনি হয়তো বলতে পারেন যে আর্জেন্টিনা যেই অপোনেন্টের বিপক্ষে খেলেছে সেটাও একটা অবশ্যই হিসাবে নিতে হবে। তো ওই দিকটা থেকে দেখলে হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে টুর্নামেন্টের 4টা বেস্ট দল হয়তো সেমিফাইনালে এসেছে, কিন্তু যেটা বললাম সেমিফাইনালের 4 দলের মধ্যে যদি র্যাঙ্কিং করা হয় তাহলে র্যাঙ্কিং করেন, সেক্ষেত্রে হয়তো ফ্রান্স সবচেয়ে এগিয়ে আছে। ফ্রান্স এবং স্পেন হচ্ছে টপ 2 টিমস। 3 আর 4 কে, 3 আর 4 আর্জেন্টিনা এবং ইংল্যান্ড, মানে 3 কে 4 কে। এই জায়গায় আমি একটু কয়েকটা স্ট্যাটিস্টিক্স যদি ধরি, আমি বলবো হচ্ছে 3 হচ্ছে আর্জেন্টিনা, 4 ইংল্যান্ড। এটা টেকনিক্যালিটির দিক থেকে, টেকনিক্যাল স্কিলেও ডেফিনেটলি আর্জেন্টিনা এগিয়ে থাকবে। কিছু নাম্বারও সেই জিনিসটাকে হয়তো সাপোর্ট করে। আমরা যেমন গোলের কথা বলছিলাম যে আর্জেন্টিনা 17টা গোল করেছে, ফ্রান্স 16টা, ইংল্যান্ড এবং স্পেন 13টা করে। গোল কনসিড করেছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড 6টা করে গোল কনসিড করেছে, ফ্রান্স 2টা, স্পেন 1টা।
এটা তো হচ্ছে একেবারে যেটা সহজে চোখে ধরা পড়ে, কিন্তু যেটা এক্সজির আমরা যে হিসেবটা আনি, এক্সপেক্টেড গোলস বা এক্সজিএ যেটা অর্থাৎ এক্সপেক্টেড গোলস এগেনস্ট, সেটার হিসাবটা যদি আনেন, ফ্রান্সের ক্ষেত্রে এক্সজি হচ্ছে 14.3, অর্থাৎ ফ্রান্স যতগুলো সুযোগ তৈরি করেছে তাতে তারা 14.3 গোল করার কথা ছিল, সেই জায়গায় তারা এক্সজি ওভার পারফর্ম করেছে, 16টা গোল করেছে। ইংল্যান্ডের ক্ষেত্রে আর্জেন্টিনার ক্ষেত্রে 12.8, অর্থাৎ 12.8 প্রবাবিলিটি হিসাবে 12.8 গোল করার কথা ছিল, সেখানে তারা 17টা করেছে। এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে হচ্ছে আর্জেন্টিনা এবং ফ্রান্সের অ্যাটাকিং মানে ফরওয়ার্ড লাইনে যে প্লেয়াররা আছেন তারা এক্সপেকটেশনের চেয়েও বেটার করছেন। তাদের মানে তাদের কাছ থেকে যেই গোলটা পাওয়া যাবে বলে ধারণা করা ছিল, সেটা চেয়ে তাদের ফিনিশিংটা তার চেয়ে বেটার হচ্ছে। এটা অবশ্যই ইংল্যান্ড এবং স্পেনের ক্ষেত্রে সত্যি, কিন্তু এক্সজি মানে হচ্ছে কি আপনি কী পরিমাণ চান্স ক্রিয়েট করেছেন এবং কোন কোয়ালিটির চান্স ক্রিয়েট করেছেন। সেই জায়গায় ইংল্যান্ড এবং স্পেন পিছিয়ে। স্পেন হচ্ছে 11.7, তারা গোল করেছে 13টা। ইংল্যান্ড ওর্স্ট অফ অ্যামাং দ্য ফোর, তাদের এক্সজি হচ্ছে 10.9। মানে হচ্ছে তারা চান্স ক্রিয়েশনের ক্ষেত্রে মানে কোয়ালিটি, চান্স ক্রিয়েশন নাম্বার, ভলিউম এবং কোয়ালিটি দুই দিক থেকে যদি হিসাব করি, চান্স ক্রিয়েশনের ক্ষেত্রে ইংল্যান্ড অ্যামাং দ্য ফোর সবচেয়ে পিছিয়ে। কিন্তু আপনি যদি আবার এক্সজি এগেনস্ট, অর্থাৎ আপনার এগেনস্টে অপোনেন্ট যে চান্স ক্রিয়েট করেছে সেটাতে গোল হওয়ার প্রবাবিলিটি কেমন ছিল, সেই হিসেবে আবার ইংল্যান্ড সবচেয়ে এগিয়ে, যেটা খারাপ। হ্যাঁ, ইংল্যান্ডের এক্সজি এগেনস্ট হচ্ছে 4.9। এই জায়গায় 3 নম্বর আছে ফ্রান্স 3.8। কিন্তু আমরা যেটা বললাম, ফ্রান্সের অপোনেন্ট আবার আপনি যদি সেনেগাল বলেন, নরওয়ে বলেন, বা প্যারাগুয়েতে হয়তো আপনি ওইভাবে হিসাব করবেন না, মরক্কো ছিল। তো আর্জেন্টিনা 3.4, কিন্তু আর্জেন্টিনার অপোনেন্টতে ছিল হচ্ছে সবাই কাউন্টার অ্যাটাকে যে চান্স ক্রিয়েট করেছে। কাউন্টার অ্যাটাকে তারা যে চান্স ক্রিয়েট করেছে আমরা যেটা দেখেছি, তারা চান্সগুলো ভালো ক্রিয়েট করেছে কোয়ালিটির দিক থেকে, কিন্তু ভলিউমটা তো কম ছিল। হ্যাঁ, স্পেন আবার এই দিকটাতে বেস্ট, তাদের এগেনস্টে অপোনেন্টের এক্সজি হচ্ছে মাত্র 1.8। হ্যাঁ, তো ওই যে কারণে আমি স্পেনকে ব্যালেন্সের দিক থেকে বেস্ট টিম বলছিলাম, যে তারা এক্সজি ক্রিয়েশনে মানে অর্থাৎ চান্স ক্রিয়েশনের ক্ষেত্রে একেবারে খারাপ না, কিন্তু অপোনেন্টকে চান্স তারা ক্রিয়েট করতে দিচ্ছে না। এবং সেটা কিন্তু একেবারে যে ডিফেন্স ব্লক মানে লো ব্লক খেলে বা মিড ব্লক খেলে ওরকম না, তারা বলটাকে নিজেদের পায়ে রেখে অপোনেন্টকে, আপনার পায়ে যখন বল অপোনেন্ট কীভাবে চান্স ক্রিয়েট করবে। তো এই যে এদিকে হচ্ছে স্পেন। ফ্রান্সের কথা যেটা বললাম, ফ্রান্স হ্যাঁ আপনি এক্সজি এগেন্স্ট বলতে পারেন যে 3.8, কিন্তু ফ্রান্স আবার ওই যে ওইদিকে 14.3 এক্সজি, মানে হচ্ছে তারা চান্স ক্রিয়েশনের ক্ষেত্রে অনেক এগিয়ে, এবং সেটা আবার ক্রিয়েট করার চান্স এক্সিকিউশনের ক্ষেত্রে, অর্থাৎ এক্সিকিউশনের ক্ষেত্রেও বেশ ভালো। তো সেই জায়গায় আবার ফ্রান্স এগিয়ে যাচ্ছে। আর্জেন্টিনা দুই দিক থেকেই সেরাও বলা যাবে না, আবার একেবারে খারাপও বলা যাবে না। তো এই কারণে আমি আর্জেন্টিনাকে 3 নম্বরে রাখবো, আর ইংল্যান্ডকে হয়তো আমি 4 নম্বরে রাখবো। কিন্তু এটা হচ্ছে আমার হিসাব, কিন্তু আমরা তো অ্যানালিসিসের ক্ষেত্রে যে অপটা যে ফুটবলের ক্ষেত্রে আমরা বেশ ভরসা করি, ওয়ার্ল্ড ওয়াইড সবাই ভরসা করে। অপটা সুপার কম্পিউটারে একটা অ্যানালাইসিস মানে সিমুলেশন যেটা করে আর কি, 25,000 বার, যে দুইটা সেমিফাইনাল এবং ফাইনাল 25,000 বার তারা সিমুলেট করেছে, এবং সেখানে ওই 25,000 সিমুলেশনের উপর বেস করে তারা পার্সেন্টেজটা আনে। সেই পার্সেন্টেজ বলছে ফ্রান্স স্পেন সেমিফাইনাল থেকে ফ্রান্সের যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে ফ্রান্সের এগিয়ে যাওয়ার ফাইনালে ওঠার প্রবাবিলিটি 58%, স্পেনের 42%। ইংল্যান্ড আর্জেন্টিনা সেমিফাইনালের ক্ষেত্রে ইংল্যান্ডের ফাইনালে যাওয়ার প্রবাবিলিটি 51%, আর্জেন্টিনার 49%। এরকম হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। এবং ফাইনালের ক্ষেত্রে মানে ফাইনাল বলতে উইনার কে হবে সেটার প্রবাবিলিটিতে তারা বলছে যে ক্লোজ টু অ্যারাউন্ড 34% প্রবাবিলিটি হচ্ছে ফ্রান্স চ্যাম্পিয়ন হবে। আর আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন নেক অ্যান্ড নেক। স্পেন সেকেন্ড 23%, অ্যারাউন্ড 23, ইংল্যান্ড 22, আর্জেন্টিনা সবার পেছনে 21%। তো এই যে আবার মানে অপটার সুপার কম্পিউটার বলছে সবচেয়ে বাজে হচ্ছে আর্জেন্টিনা, মানে অপটার সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী 25,000 বার তারা সিমুলেট করার পর দেখা যাচ্ছে যে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। হ্যাঁ, তো এখন এটার পেছনে তো ডেফিনেটলি হয়তো কিছু রিজন আছে, আমরা আর্জেন্টিনার খেলা। কিন্তু শুভ আসলেই কি ধরেন, এটা তো যখন মাঠে খেলাটা হবে সেমিফাইনালের মধ্যে যে দলগুলো খেলছে, মাঠে কি খুব বেশি ইতিহাস কি বলে যে এই ধরনের হিসাব কতটা কার্যকর হয়, বা
না এটা এটা স্বাভাবিক প্রশ্ন আসে আর না কি। ডেফিনেটলি মাঠে তো আসলে মানে ফুটবল তো আসলে মোমেন্টসে চেঞ্জ হয়। আমরা সিচুয়েশনের কথা বলি, মোমেন্টসের কথা বলি। আপনি মেসি ধরেন কোনো একটা মোমেন্টে একটা জাদুকরী একটা মুহূর্ত দেখিয়ে দিল, ওইটা তো আপনার কোনো সুপার কম্পিউটার হ্যাঁ কিছুটা হিসেবে নেবে, কিন্তু এটা তো আর কখনোই পুঙ্খানুপুঙ্খ হবে না। হ্যারি কেইন কোত্থেকে গোল করে দিবে, কিভাবে কঙ্গোর সাথে ইংল্যান্ড তো রাউন্ড অফ ইয়েতে বাদ পড়ে যাচ্ছিল, সেখান থেকে 32 তেই বাদ 32-তে বাদ পড়ে যাচ্ছিল, সেখানে হ্যারি কেইন দুইটা গোল করলো এবং সেকেন্ড গোলটা তো মানে থান্ডার স্ট্রাইক যেটাকে আমরা বলি, ওই মোমেন্টে ওই গোল। এটা সুপার কম্পিউটার একেবারে হিসাবে না তা না, কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে হিসাবে না তো কখনোই সম্ভব না। কখনোই সম্ভব না। কিন্তু আরেকটা দিক থেকে আমি যেই কারণে দুইটা সেমিফাইনালের মধ্যে বলতে পারেন যে মিসম্যাচ দেখি, সেটা হচ্ছে ফ্রান্স এবং স্পেনের ক্ষেত্রে ধরুন স্পেন বল ডমিনেট করবে, ফ্রান্স মূলত ট্রানজিশনে খেলে, মানে ডিফেন্সটা যেহেতু স্পেনের বিপক্ষে হয়তো ডিফেন্স আরও কম্প্যাক্ট রেখে ট্রানজিশনে খেলার ট্রাই করবে। ইংল্যান্ড এবং আর্জেন্টিনার ক্ষেত্রে আর্জেন্টিনা বল হয়তো ডমিনেট করার, বল পজিশনে রাখার ট্রাই করবে, কিন্তু ইংল্যান্ড আবার এবারে ইংল্যান্ডকে আপনি আসলে কোনো বাধা ধরা ছকে ফেলা যাচ্ছে না যে হ্যাঁ। এই ইংল্যান্ড কি ডিফেন্সিভ খেলবে, এই ইংল্যান্ড কি অ্যাটাকিং খেলবে, এই ইংল্যান্ড কি বল সিচুয়েশন ওয়াইজ খেলছে। এক্স্যাক্টলি। সো ইংল্যান্ড হচ্ছে আপনি বলতে পারেন যে ক্রিকেটের পাকিস্তানের মতো, ইউ নেভার নো যে ওরা কি নিয়ে আসবে। কিন্তু এখান থেকে মানে আমার কাছে মনে হয় ইংল্যান্ড একটা যে প্যাটার্ন এত বছর ধরে আমরা দেখতেছি ইংল্যান্ডের খেলা, সেখান থেকে একটু ডিফারেন্ট ইংল্যান্ডকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ ডেফিনেটলি আপনার ওই জায়গাতে তো একটু ডিফারেন্স আছেই। কিন্তু আপনার ওই যে যেটা হয় যে ফাইনাল মানে সেমিফাইনাল বা ফাইনাল যে কোনো একটা খুব বোরিং হয়ে যাওয়ার একটা রিস্ক থেকে যায়। আপনার ধরেন একটা মানে দুইটাই যদি পুরোপুরি ডিফারেন্ট ঘরানার হয়, তখন হয়তো মানে এটা দুই দিকেই সম্ভাবনা থাকে যে যেটা আমরা ফ্রান্স স্পেনের ক্ষেত্রে দেখেছি যে ইয়েতে নেশনস লিগে 5-4 ওই ধরনের ম্যাচও দেখেছি। আবার এমন হতে পারে যে স্পেন সারাক্ষণ ডমিনেট করে যাচ্ছে, ফ্রান্স সারাক্ষণ ইয়ে করছে, মানে খুব বোরিং একটা ম্যাচ যে আমার কাছে একদলই। মনে হচ্ছে এরকমই একটা তো খেলা হবে। ওই ধরনের একটা ইয়ে হতে তাও পারে। ভালো রাতে একটাই খেলা। এবং সেমিফাইনাল, যেহেতু সেমিফাইনাল তো আসলে মানে এত কাছে এসে কেউ তো আর বাড়ি ফিরতে চায় না যে ফাইনালে না ওঠে, তো ওইখানে আরও ডিফেন্সিভ মাইন্ডেড হওয়ার রিস্ক থেকে যায়। তো দেখা যাক কি হয় আর কি। আজকের ম্যাচটা নিয়ে কোনো মানে আপনার ওই যে বোরিং হওয়ার চান্স আছে, তো আমার কাছে মনে হচ্ছে বোরিং হওয়ার একটা বড় আশঙ্কা দেখতেছি আমি এই ম্যাচটা। না এখানে দেখুন আমরা চারটা দলের শক্তি দুর্বলতা নিয়ে যদি দেখি আজকের ম্যাচের আসার আগে, আপনার ধরুন ফ্রান্স স্পেনের ক্ষেত্রে আমরা শক্তি মনে হয় কাউকে নতুন করে বলার কিছু নেই। স্পেন বল ডমিনেট করে খেলে। স্পেন যদি নিকো উইলিয়ামস পুরোপুরি ফিট হয়ে যান, উনি কি ফিট বা এরকম কি? এখন পর্যন্ত এটা তো তিনি উনি লাস্ট ম্যাচে practice-এ আছেন। এসেছেন, হ্যাঁ, খেলেছিলেন। practice-এ আছেন, কিন্তু তিনি পুরোপুরি 90 মিনিট খেলার মতো ফিট কিনা, ম্যাচ স্টার্ট করার মতো ফিট কিনা, সেটা আসলে লুইস দে লা ফুয়েন্তে প্র্যাকটিসে দেখে ডিসাইড করবেন। তো নিকো উইলিয়ামস থাকলে এক ধরনের স্পেনকে দেখতে পাবেন, নিকো উইলিয়ামস না থাকলে আরেক ধরনের স্পেনকে দেখতে পাবেন। হ্যাঁ, আবার ফ্রান্সকে কাউন্টার করারও একটা ইয়ে থাকবে। তো ওই দিক থেকে ধরুন স্পেন বল কন্ট্রোল করে খেলবে, দুই উইং দিয়ে এটাকে যাওয়ার চেষ্টা করে, যদি নিকো উইলিয়ামস থাকে দুই উইং দিয়ে, যদি নিকো উইলিয়ামস না থাকে সেক্ষেত্রে হয়তো ইয়ামালকে ইউজ করে, বা ওইদিকে তখন কুকুরের উপর ডিপেন্ড করতে হবে। এনিওয়ে, এবং এবার যেটা দেখা যাচ্ছে তাদের ডিফেন্সটা খুবই মানে ডিফেন্স বলতে হচ্ছে তারা ডিফেন্সে বল যেতেই দিচ্ছে না। হ্যাঁ। ডিফেন্স স্ট্রং মানে হচ্ছে ডিফেন্স খুব ইয়ে করছে তা না। হ্যাঁ, কুবার্সির গেম রিডিং বলুন, ল্যাপর্তের ক্লিয়ারিং বলুন, সেটা খুব ভালো, কিন্তু তারা ওই পর্যন্ত বলটা খুব বেশি যেতেই দিচ্ছে না। কিন্তু আবার দুর্বলতা হচ্ছে ধরুন তাদের খুব একবার বক্সে জাদ্রেল স্ট্রাইকার আমরা যেটাকে বলি, সেরকম কোনো স্ট্রাইকার নেই। এই যে লাস্ট দুই ম্যাচে তো মানে সুপার সাব হ্যাঁ, মিকেল মেরিনো মিকেল গোল করেছে মেরিনো। তারা। তো গোলের একটা ইয়ে হচ্ছে, যদি তারা এর আগের বার যখন বিশ্বকাপ জিতেছে ইয়ামাল গোল করতে পারছে না, কিন্তু উনি গোলের সুযোগ সুযোগ তৈরি করেছেন, এটা একটা ভালো দিক। কিন্তু স্পেনের উইকনেস যদি বা রিস্ক যদি এবার বলেন, খুব ভয়ঙ্কর রকম কাউন্টার অ্যাটাকের এগেইনস্টে তারা কিভাবে সামলাবে এখন পর্যন্ত এই বিষয়ে আমরা সেটা দেখি না, কিন্তু আজকে তাদেরকে সেই ধরনের কাউন্টার অ্যাটাকের সামনেই পড়তে হতে পারে। এদিকে আসুন ফ্রান্স, ধরুন ফ্রান্সের অ্যাটাক নিয়ে তো আসলে নতুন করে কিছু বলার নেই, মানে নামগুলোই যথেষ্ট, এমবাপ্পে, অলিসে, দেমবেলে, এরপর বাকি একজন দুয়ে বা বারকোলা যিনি হন। কিন্তু ফ্রান্সের দুর্বলতা যদি বলেন, ফ্রান্সের মিডফিল্ড থেকে ক্রিয়েটিভিটি সাপ্লাই করার মতো খুব বেশি প্লেয়ার না, আপনার ক্রিয়েটিভিটির জন্য ওলিসের উপর ডিপেন্ড করতে হচ্ছে। এখন ওলিসকে যদি স্পেন আটকে দিতে পারে, বা তার কাছেই বল যাওয়া বা তার কাছ থেকে বল যাওয়া, দুই দিক থেকে যদি আটকে দিতে পারে কোনোভাবে, তাহলে ফ্রান্সের বাকিরা হচ্ছেন যে নদীতে বাদ দেওয়ার মতো আর কি, নদীতে বাদ দিলেও বাঁধের অন্য পাশে আর পানি যাবে না, ওইরকম একটা ব্যাপার হয়েছে। তো সেক্ষেত্রে মানে এমবাপ্পে, দেমবেলে এদের কাস্ট মানে ম্যাচে ওরা ইরেলেভেন্ট হয়ে যাওয়ার একটা রিস্ক থাকে। ফ্রান্সের ডিফেন্স এখন পর্যন্ত একেবারে যে হাইলি টেস্টেড হয়েছে এমন না, সো স্পেনের বিপক্ষে সেটা হলেও হতে পারে, এটা একটা ব্যাপার। ওইদিকে ইংল্যান্ড আর্জেন্টিনার ক্ষেত্রে ধরুন
ইংল্যান্ড ট্যাকটিক্যালি এবার বেশ শ্রুড একটা দল। আমি ইংল্যান্ডের প্রসঙ্গ যাওয়ার আগে একটা ছোট্ট আমি আপনাকে ধরিয়ে দিতে চাই, এটা আমার মনে হলো যে এই যে 4টা দল সেমিফাইনালে খেলছে, আপনার কি মনে হয় না যে স্পেন সবচেয়ে বেশি পরীক্ষা দিয়ে কিন্তু সেমিফাইনালে এসেছে? আপনি যদি হ্যাঁ, মানে 4 দলের মধ্যে অপোনেন্ট ওয়াইজ যদি চিন্তা করেন, হ্যাঁ 4 দলের মধ্যে আপনি স্পেন উরুগুয়ের সঙ্গে খেলেছে গ্রুপ পর্বে, তারা বেলজিয়ামের মতো দলের সঙ্গে খেলেছে, সেই তুলনায় কিন্তু পর্তুগালকে হারিয়েছে। পর্তুগালকে হারিয়েছে 3টা। সেই তুলনায় আপনার বাকি যে ফ্রান্স বলেন, ইংল্যান্ড বলেন, হ্যাঁ ইংল্যান্ড নরওয়ের সাথে নরওয়েকে হারিয়ে এসেছে। আর্জেন্টিনা তো তেমন কোনো পরীক্ষার মুখোমুখি হয়নি। পরীক্ষা বলতে মাঠে পরীক্ষা মাঠে, কিন্তু হ্যাঁ। কাগজে কলমে হিসেবে আগে থেকে মানে একটু ধরেন ক্ষণিকের একটা প্রেসার, ওমো পিছিয়ে গেছে, গোল শোধ করে এসেছে, কিন্তু অপোনেন্ট ওয়াইজ এক্স্যাক্টলি অপোনেন্টের শক্তি দুর্বলতা ওয়াইজ আপনার আর্জেন্টিনাকেই বলতে হবে যে সবচেয়ে সহজ রাস্তাটা পেয়েছে। ফ্রান্সও আপনি বলতে পারেন, বাট ওই যে যেটা সেক্ষেত্রে সেই জন্যই আপনার স্পেনের সাকসেসটা এত বেশি সামনে বারবার আলোচনায় আসছে যে স্পেন অপোনেন্টকে খুব বেশি সুযোগ দেয়নি। হ্যাঁ, স্পেন পর্তুগালকে পর্যন্ত, যাদেরকে বলা হতো মানে এই সেমিফাইনালে আসার মতো একটা দল ছিল, পর্তুগাল তারা ক্লিক করেনি, তারা তাদের টিম কেমিস্ট্রিটা ঠিকভাবে হয়নি, সেটা এক ব্যাপার। কিন্তু পর্তুগালকে তারা পর্যন্ত একেবারে আটকে দিয়েছে, এটা একটা ব্যাপার। এখন এরপর আমরা যদি ইংল্যান্ড আর আর্জেন্টিনার কথা বলছিলাম, ইংল্যান্ড ধরেন ট্যাকটিক্যালি খুব শ্রুড, তাদের কেইন এবং বেলিংহাম হচ্ছেন দুজন প্লেয়ার। আর্জেন্টিনা যেটা মেসির ক্ষেত্রে বলছি, ইংল্যান্ডের সেটা দুইজন আছেন, কেইন এবং বেলিংহাম। বেলিংহাম হচ্ছেন, আমরা তো বেলিংহামকে বলা হয় ক্লাচ মোমেন্টের প্লেয়ার। কিন্তু ওদের যেটা হয় যে ইংল্যান্ড যখন প্রেস করে তখন আপনি দেখবেন যে তাদের মিডফিল্ডে প্লেয়ারদের মাঝখানে অনেক গ্যাপ তৈরি হয়েছে। তারাই প্রেস করে, কিন্তু প্রেস করতে গিয়ে তাদের মিডফিল্ডে প্লেয়ারদের মাঝে মাঝে ফাঁকা জায়গা তৈরি হয়েছে, যেটার আবার অপোনেন্ট সুবিধা নিতে পারে। তারপর হচ্ছে আপনার ইংল্যান্ড যদি খুব ভয়ঙ্কর প্রেসিংয়ের সামনে পড়ে তাহলে আবার ইংল্যান্ড ভরকে যায়, যেটা আমরা ইভেন কঙ্গোর বিপক্ষে দেখেছি। হ্যাঁ, তো ওই জায়গাটা একটা আছে। আর্জেন্টিনার ক্ষেত্রে তো স্ট্রেংথ বলতে গেলে লিওনেল মেসি বাইরে আসলে খুব বেশি আর আপনি হয়তো খুঁজে পাবেন না। এর বাইরে আপনি তো বলতে পারেন মেসিময় আর্জেন্টিনা। হ্যাঁ, এবং এর বাইরে আপনি হয়তো বলতে পারেন যে দুই সেন্টার ব্যাক বেশ ভালো খেলছেন। কিন্তু তারা মিডফিল্ড ওভারলোড করে ফেলে, যদিও এটা একটা তাদের স্ট্রেংথ ট্যাকটিক্যালি, কিন্তু তাদের মিডফিল্ডার আবার খুব বেশি অসাধারণ খেলতে পারছেন না বলে, বা খুব ভালো একেবারে যতটা এক্সপেক্টেড ছিল ততটা পারছেন না বলে আর্জেন্টিনাকে এতটা ভালনারেবল লাগছে, এটা একটা রিজন। বাট ওই যে আর্জেন্টিনার উইকনেস যদি বলেন, তাদের ফিজিক্যালি তারা বেশ পিছিয়ে অন্য দলগুলোর চেয়ে। হ্যাঁ, অবভিয়াসলি প্লেয়ারদেরও তাদের প্লেয়াররা তো মূলত 2022-এর কোর প্লেয়ার, এই টিমের কোর মূলত 2022-এরই, সো তারা 4 বছর বেশি হয়েছে, ইউএসের গরম বয়স সব কিছু মিলিয়ে ফিজিক্যালি তাদেরকে স্ট্রাগল করতে দেখা যাচ্ছে। প্লাস আর্জেন্টিনা কিন্তু 3টা নকআউট পর্বে 3টা ম্যাচের মধ্যে কিন্তু 2টাতেই তারা এক্সট্রা টাইমে যেতে হয়েছে। মানে আমি আরেকটা জিনিস যে খুব মানে ম্যাচে সিচুয়েশন ওয়াইজ আর কি কঠিন পরীক্ষা দিয়ে এই 4টা দলের মধ্যে আবার আর্জেন্টিনাই হ্যাঁ, এসেছে। সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়েছে আর্জেন্টিনাকে। যে পরীক্ষা ক্রাঞ্চ মোমেন্ট, মানে ধরেন গোল করতেই হবে আমার, এতক্ষণের মধ্যে না হলে হবে না, বা অতিরিক্ত সময়, হ্যাঁ, এই সিচুয়েশনগুলো আসলে ফেস করে এসেছে। এটা হচ্ছে আর্জেন্টিনার যে সবচেয়ে বড় দুর্বলতা, যেটা আর্জেন্টিনা দুই উইং ব্যাক এবং আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাকে যে স্ট্র্যাটেজি, কাউন্টার অ্যাটাক সামলাতে পারছে না। তো ইংল্যান্ড আবার এই জায়গায়, ইংল্যান্ডের কি আপনার মেক্সিকোর বিপক্ষে ম্যাচটা কি খুব বড় প্রেরণা দিবে নাকি মানে সেমিফাইনালে? কারণ যে সিচুয়েশনে তারা মেক্সিকোকে তাদের ঘরের মাঠে সামাল দিয়ে জিতে বেরিয়ে এসেছে আর কি, 10 জন নিয়ে খেলে, একটা হস্টাইল সিচুয়েশনে, হস্টাইল অ্যাটমসফিয়ারে, সেটা কি সেমিফাইনালে তাদের কাজে লাগবে? হ্যাঁ ডেফিনেটলি। মানে এটা তো হচ্ছে আপনার মেক্সিকোর বিপক্ষে ম্যাচের পরে ইংল্যান্ডের প্লেয়ার, ইংল্যান্ডের মিডিয়া ওইটার যতটা আপবিট ছিল সেটা দেখলে একটা আপনি টের পাবেন যে, এবং নরওয়ের বিপক্ষে আপনি মানে ওইটা তাদেরকে একটা বিলিভ দিয়েছে যে আমরা তাহলে অনেক দূর যেতে পারি, আমরা অনেক কিছু করতে পারি। তো এরপর নরওয়ের বিপক্ষে সেটার একটা পাওয়া গেল, প্রমাণ পাওয়া গেল। এখন আর্জেন্টিনার বিপক্ষে ডেফিনেটলি তারা তো অলরেডি 66-র পর প্রথম ফাইনাল, সব মিলিয়ে দ্বিতীয় ফাইনাল খেলার স্বপ্ন দেখছে, এবং আর্জেন্টিনাকে ইংলিশ মিডিয়া এবং ইংলিশ এক্স প্লেয়াররা অলরেডি এটাই বলতে চাচ্ছেন যে আর্জেন্টিনাকে ইংল্যান্ড পাত্তা দেওয়ার কিছু নাই, মানে পাত্তা দেবে না, এরকম একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, এবং বিশ্ব চ্যাম্পিয়নকে পাত্তা দিব না। হ্যাঁ, পাত্তা দেবে না, কারণ হচ্ছে যে একদিকে আর্জেন্টিনাকে উইক মনে হচ্ছে, অন্যদিকে ইংল্যান্ড লাস্ট 2-3টা ম্যাচে বেশ স্ট্রেংথ দেখিয়ে এসেছে, তো সেদিক থেকে এটা একটা তো দেখা যাক, সেমিফাইনাল পর্ব আজকে থেকে শুরু হচ্ছে। তো যে আলোচনা আমরা করলাম সেটা কতটা মেলে বাস্তবের সঙ্গে সেটা আমরা দেখব।
দর্শক, হিসাব নিকাশ যাই হোক, মাঠের খেলা সম্পূর্ণ ভিন্ন। বিশ্বকাপের সেরা 4 দলই সেমিফাইনালে খেলছে এবং আমরা আজ রাত থেকে আগামী 2 দিন দারুণ উপভোগ্য দুটি ম্যাচ আমরা দেখব। কে পরবর্তীতে ফাইনালে যায় সেটা পরের ব্যাপার, আগে আমরা ম্যাচ সেমিফাইনাল দুটি উপভোগ করব। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা বিশ্বকাপের বাকি সময়টুকু চর্চার সঙ্গে থাকবেন আশা করছি। সবাইকে ধন্যবাদ।